ইউনিক লার্নিং ল্যাব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি প্রদ্যুৎ। আজকের ক্লাসে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি দেওয়া হয়েছে সেখান থেকে ক্লাস 10-এর গণিত বিষয়ের পার্ট 2 অংশে যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে সেগুলি খুব সহজভাবে বুঝিয়ে দেব ও লিখিয়ে দেব। ক্লাস 10-এর গণিত বিষয়ের পার্ট 1 ও 3 অংশের ভিডিও এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও, অথবা ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, প্লেলিস্টে গিয়েও দেখে নিতে পারো। আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ ও ম্যাথ বিষয়ের ক্লাস ভিত্তিক ভিডিওগুলি পেতে প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আগে থেকে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। তো দেখো, মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত 10ম শ্রেণী পার্ট 2। এখানে মোট 6টি প্রশ্ন দেওয়া রয়েছে। তো প্রশ্নগুলি এক ঝলকে একটু দেখে নাও, এরপরে আমরা প্রত্যেকটা অঙ্কই প্রশ্ন ধরে ধরে করতে থাকবো। তো দেখো, মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 10 গণিত পার্ট 2, 1 নম্বর দাগের নিচের প্রশ্নটির সঠিক উত্তর নির্বাচন করো। দেখো কি বলছে, বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ হবে। 4টে অপশান দেওয়া রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে হবে। A 2p টাকা, B 4p টাকা, C p/2 টাকা এবং D p/4 টাকা। তো দেখো, ভিডিওটি যাতে বেশি বড় না হয়ে যায় তার জন্য আমি সমস্ত অঙ্ক করে নিয়ে তারপর বুঝিয়েছি। তো দেখো উত্তর কি হবে। এখানে কি চেয়েছে, মূলধনের পরিমাণ কত হবে, সেই জন্য মূলধনটা আমাদের ধরে নিতে হবে। তো ধরি মূলধন অর্থাৎ P সমান x টাকা, সুদের হার সমান R%। দেখো সুদের হার এখানে বলে দিয়েছে R%, এবং সময় T কত সময় বলে দিয়েছে না n বছর। ঠিক আছে, তো অতএব শর্তানুযায়ী I = PRT/100। আমরা জানি যে সুদের যে সূত্র সেটা হচ্ছে PRT/100। তো এখানে বা আয়ের জায়গায় আমরা লিখেছি PNR/25। কেন PNR/25 লিখলাম, কারণ এখানে বলে দিয়েছে n বছরে মোট সুদ PNR/25। তো আয়ের জায়গায় আমরা কি লিখতে পারি, PNR/25। তো আয়ের জায়গায় ওই জন্য PNR/25 লিখলাম, আর এখানে যেটা ছিল এখানে লিখলাম। আর P এর জায়গায় আমরা ধরেছিলাম কি, মূলধন P সমান x টাকা, সেই জন্য P এর জায়গায় কি করা হয়েছে না x লেখা হয়েছে। তো দেখো এখানে কাটাকুটি করা হয়েছে, এখানে n, এখানে r, এবং 25-এর সঙ্গে 100 কাটাকুটি করলে হবে 25 × 1 = 25 এবং 4 25 সঙ্গে 100। এবারে দেখো কোনাকুনি যদি গুণ করি, x 1 কে x, আর এখানে 4, এখানে p আছে তাহলে 4p। তাহলে x = কত বেরিয়েছে, 4p। তাহলে x = আমরা কি ধরেছিলাম না, x = ধরেছিলাম মূলধন। তাহলে লিখতে পারি অতএব মূলধন সমান 4p টাকা। হলো, মূলধন সমান 4p টাকা, মানে অপশান কি, আমার 4টে অপশান ছিল, তাহলে অপশান কোনটা হবে, অপশান হবে B 4p টাকা। এবার দেখো 2 নম্বর দাগের কি আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2-1 দুটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। তো দেখো এখানে দুটি চোঙের ছবি এঁকেছি। তো একটা একটু ছোট একটা বড়, উচ্চতার দিক থেকে কি আছে না, দুটো উচ্চতার অনুপাত কত, 1:2। অর্থাৎ এখানে এই প্রথম চোঙটা, ছোট চোঙটার উচ্চতা ধরেছি h1 এবং বড় চোঙটার উচ্চতা ধরেছি কত, h2। ঠিক আছে, এটা 1:2, এর যা উচ্চতা তার ডবল উচ্চতা এটা। এবং ভূমির পরিধির অনুপাত 3:4। এই যে ভূমির যে পরিধি, এইটা হচ্ছে পরিধি, তার অনুপাত কত, 3:4 বলে দিয়েছে। তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে পরে আয়তনের অনুপাত নির্ণয় করতে গেলে আমরা প্রথমেই করতে হবে, দেখো উত্তর লিখছি। ধরি চোঙ দুটির ভূমির ব্যাসার্ধ যথাক্রমে R1 আর R2। ঠিক আছে, এটা R1, এই যে এটা ধরে নিয়েছি R1 প্রথমেরটা, এবং পরেরটা ধরে নিয়েছি R2, এবং উচ্চতা যথাক্রমে h1 এবং h2 ধরে নিয়েছি। অতএব শর্তানুযায়ী h1:h2 সমান 1:2। কেন বলে দিচ্ছে, দেখো উচ্চতার অনুপাত কত বলে দিয়েছে, 1:2। তাহলে h1:h2 কি লিখতে পারি, 1:2। এবারে অনুপাতকে আমরা ভগ্নাংশের আকারে লিখতে পারি, তাহলে h1/h2 সমান কত লিখতে পারি, 1/2। এটা 1 নম্বর লিখে ছেড়ে দিলাম। আবার কেন এটা লাগবে এই মানটা, আবার শর্তানুযায়ী আর একটা শর্ত বলে দিয়েছে কি না, ভূমির পরিধির অনুপাত 3:4 বলে দিয়েছে। তো সেই শর্তটা, পরিধির সূত্র কি না, 2πr। তাহলে এটার ক্ষেত্রে পরিধি হবে 2πr1, আর এটার ক্ষেত্রে পরিধি হবে কত, 2πr2। যেহেতু এখানে ব্যাসার্ধ R1, এখানে ব্যাসার্ধ R2, তাহলে তাদের অনুপাত শর্তানুযায়ী 2πr1:2πr2 সমান কত লিখতে পারি, 3:4, কারণ প্রশ্নে বলে দিয়েছে সেইটাই।
তো এখান থেকে এই দুটোকে আমরা অনুপাতকে ভগ্নাংশের আকারে লিখেছি, এটাও ভগ্নাংশের আকারে হয়ে যাবে, অনুপাতকে আমরা ভগ্নাংশের আকারে লিখতে পারি। তো 2 কাটা পাই পাই কাটা, তাহলে R1/R2 = 3/4, এটা 2 নম্বর লিখে রাখলাম, কারণ এই মানটা আমার পরে লাগবে। এইবারে কি জানতে চেয়েছে না, হলে তাদের কি হয়েছে, আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে এবার আয়তনের অনুপাত কি হবে দেখি। অতএব চোঙ দুটির আয়তনের অনুপাত, আয়তনের অনুপাতের চোঙের আয়তনের অনুপাতের সূত্র কি না πr²h। তাহলে প্রথম যে চোঙ সেখানে কি হবে, আর এর জায়গায় R1 হবে, এইচ এর জায়গায় H1 হবে। তাহলে এবারে πr1²h1 = πr2²h2, বোঝা গেল। তো এইবারে এটাকে এই যে অনুপাতকে আমরা কি করব, ভগ্নাংশের আকারে লিখব। তাহলে ভগ্নাংশের আকারে লিখলে দেখা যাচ্ছে পাই পাই কেটে যাচ্ছে, আর উপরে থাকছে R1² আর নিচে থাকছে R2²। তাহলে R1/R2 লিখে দুজনের হোল স্কোয়ার করে দেওয়া যেতে পারে, আবার ইন্টু H1 আর H2 আলাদা রেখে দিলাম, ঠিক আছে। এবার R1/R2 আমরা এখানে যে মানটা পেয়ে রেখেছি দেখো 3/4, তাহলে R1/R2 জায়গায় 3/4 তার হোল স্কোয়ার ইন্টু H1/H2 যে মান আমরা আগে পেয়েছি দেখো, H1/H2 কত পেয়েছি 1/2, তাহলে H1/H2 জায়গায় কি লিখলাম 1/2। এইবারে দুটো এখানে 3² মানে 9, 4² মানে 16, তাহলে এখানে গুণ করলে দেখো 9 × 9 আর নিচে 16 × 2 = 32। তো এই অনুপাত এই যে ভগ্নাংশটাকে অনুপাতের আকারে লিখলে কি হবে 9:32। তাহলে চোঙ দুটির আয়তনের অনুপাত আমরা কত পেলাম 9:32। এবারে দেখো 2-এর 2 দাগেরটা কি আছে, একটি বৃত্তের দুটি জ্যা AB এবং AC পরস্পর লম্ব, AB = 4 সেমি ও AC = 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো প্রথমে একটা বৃত্ত এঁকে নিতে হবে এইভাবে। তো বৃত্তের কেন্দ্র হচ্ছে O এবং সেখানে দুটি জ্যা আঁকতে হবে, একটা জ্যা হচ্ছে AB আর একটা জ্যা হচ্ছে কত না AC। তো AB AC এমনভাবে আঁকতে হবে যাতে পরস্পর লম্ব হয়। তো দেখো এখানে একটা AB এবং AC এঁকেছি, সেখানে এইটা কত 90 ডিগ্রি, অর্থাৎ লম্ব করে আঁকা হয়েছে। এই যে AB = কত 4 সেমি, AB = কত 4 সেমি এবং AC = কত 3 সেমি, এরকমভাবে আঁকতে হবে 4 সেমি এবং 3 সেমি। তো আর কি না, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে কি, একটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে এই পর্যন্ত মানে অর্থাৎ OB হচ্ছে ব্যাসার্ধ, আবার দেখো কেন্দ্র থেকে এই পর্যন্ত অর্থাৎ OC = ব্যাসার্ধ, তাই তো। তো আমরা এই দুটো একে পরে B আর C যুক্ত করে দেব। তো এখানে এক্ষেত্রে উত্তর লিখছি দেখো, এক্ষেত্রে AB = 4 সেমি, এটা আমাদের বলে দিয়েছে অঙ্কে, এই যে AB = 4 সেমি, AC = 3 সেমি দেখো বলে দিয়েছে প্রশ্নে। তো AC = এখানে কত না 3 সেমি লিখে দেবো, এবং AB লম্ব AC, এই যে AB ACর ওপরে লম্ব, ওই জন্য এই কোণটা কত 90 ডিগ্রি। আচ্ছা, অতএব BC বৃত্তটির ব্যাস, BC এইটা কি বৃত্তটির ব্যাস, কোন বৃত্তের ব্যাস, এই যে বৃত্তটার ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস। কেন ব্যাস, কারণ যেহেতু লিখে দিয়েছি দেখো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। দেখো এখানে এই যে কোণটা হয়েছে বৃত্তের পরিধিতে একটা কোণ তৈরি হয়েছে যেটা 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি তখনই তৈরি হবে বৃত্তের পরিধিতে যখন সেই কোণটা অর্ধবৃত্তস্থ হবে, অর্ধবৃত্তস্থ না হলে কিন্তু হবে না। কেন অর্ধবৃত্তস্থ মানে কি, নিশ্চয়ই তাহলে এই BCটা ও কেন্দ্রীয় মানে BCটা অবশ্যই এই যে ও কেন্দ্রীয় বৃত্তের একটা ব্যাস। কেন, কারণ ব্যাস না হলে কখনো বৃত্তকে মানে অর্ধেক করতে পারে না। দেখো এইটুকু যদি আমরা না দেখি তাহলে পরে BC কি করেছে না, এই বৃত্তটাকে অর্ধেক ভাগে ভাগ করেছে, আর অর্ধেক ভাগে ভাগ যদি করে তবেই এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হয়, বোঝা গেল। এখানে 90 ডিগ্রি মানে আমরা বলতে পারি যে BC হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস, ঠিক আছে। সেই জন্য এটা লিখে দেওয়া হয়েছে যে যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, সেই সূত্রে বলা যায় যে BC হচ্ছে বৃত্তটির ব্যাস, বোঝা গেল। আবার BAC দেখো, BAC সমকোণী ত্রিভুজের মধ্যে এই কোণটা এই কোণ ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ, কেন এই ত্রিভুজের একটি কোণ সমকোণ মানে এটা সমকোণী ত্রিভুজের মধ্যে। তা সমকোণী ত্রিভুজের মধ্যে কি লিখেছি না AB² + AC² = BC²। দেখো AB² + AC² = BC²। কেন লিখেছি, পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি যে এটা অ্যাকচুয়ালি কি না সমকোণী ত্রিভুজের লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার = অতিভুজ স্কোয়ার, তাই না। বা AB আর ACর মান জানি, ABর জায়গায় 4 সেমি এবং ACর জায়গায় কত লিখব, এই যে 3 সেমি।
তাহলে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার সমান 16 আর 3 স্কোয়ার সমান কত 9। তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু কত 16 আর 9 কত হবে না 25। তাহলে বিসি সমান কি লিখব, বিসি সমান √25, √25 মানে 5 সেন্টিমিটার। তাহলে বিসি সমান পেলাম 5 সেন্টিমিটার। দেখো বি থেকে সি পর্যন্ত 5 সেন্টিমিটার, এটা কি না বৃত্তটির ব্যাস। তাহলে আমার জানতে চাই যে কি বৃত্তটির ব্যাসার্ধর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক। তাহলে কি লিখব, অতএব বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 যদি ব্যাস হয় তাহলে 5/2 সেন্টিমিটার সমান 2.5 সেন্টিমিটার। এবারে দেখো 3-এর 2 নম্বর দাগের প্রশ্নটি কি বলছে, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। তো দেখো এখানে দুটো কথা আছে, একটা হচ্ছে সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ কি না, সরল সুদ হচ্ছে শুধুমাত্র আসলের ওপরেই সুদ ধার্য হবে। আর চক্রবৃদ্ধি সুদ কি, চক্রবৃদ্ধি সুদ হচ্ছে আসলের ওপরে সুদ ধার্য হলো, সেই সুদটা আবার আসলের সঙ্গে যুক্ত হলো, যা যুক্ত হয়ে হলো সুদাসল। সেই সুদাসলের ওপরে আবার যখন সুদ ধার্য হয় তখন হয়ে যায় সেটা চক্রবৃদ্ধি হারে সুদ। এটা নিশ্চয়ই তোমরা জানো। তো তাহলে পরে এখানে কি বের করতে হবে না, মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করতে হবে। তো দেখো মূলধন আমরা জানি না, তাহলে পরে উত্তর লিখছি। দেখো ধরি মূলধন সমান পি টাকা হলো, এটা আমরা ধরে নিলাম, এবং বার্ষিক সুদের হার R%, এটাও আমরা ধরে নিচ্ছি। এবং সময় কি আছে না টি, সময় টি সেখানে কত বলে দিয়েছে না 2 বছর। দেখো এখানে 2 বছর বলে দিয়েছে, তাহলে সময় টি সমান কত ধরলাম 2 বছর। এইবারে অতএব শর্তানুযায়ী কি না, আমরা সরল সুদের ক্ষেত্রে দুটো বিষয় আছে, একটা সরল সুদ আর একটা কি আছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে সরল সুদের ক্ষেত্রে আমরা যে সূত্র সেটা কি আমরা জানি না PRT/100। তাহলে PRT/100 সমান এখানে কত বলে দিয়েছে 8,400 টাকা। তাহলে শর্তানুযায়ী লিখতে পারি এটা সমান 8,400, বা এটাকে আমরা সমাধান করব। দেখো PRTর মান আমরা জানি এখানে 2, তাহলে টি এর জায়গায় লিখলাম 2। এবারে দেখো PR2 এখানে রেখে দিলাম, এবং 100টা এখানে ভাগ আকারে রয়েছে, ওদিকে গেলে সমান চিহ্নের কী হবে গুণ আকারে। তাহলে 8,400 সঙ্গে 100 গুণ হয়ে গেল। তারপরে দেখো PR রেখে দিলাম আর 2টা ডান দিকে পাঠিয়ে দিলাম, এখানে গুণ আকারে আছে, ওদিকে গেলে কী হবে ভাগ হয়ে যাবে। তাহলে দিকে 2 আর 8,400 ভাগ করলে 4200 হচ্ছে, 4200 আর 100 গুণ করে কত হয়েছে না 4,20,000। তো এটা 1 নম্বর আকারে রেখে দিলাম। তারপরে দেখো আবার শর্তানুযায়ী, এইবারে চক্রবৃদ্ধির ক্ষেত্রে যে শর্তটা দিয়েছে সেটা করব। আবার শর্তানুযায়ী কি না P×1 + R/100⁴ এটা হচ্ছে কি সমূল চক্রবৃদ্ধির সূত্র। তো সমূল চক্রবৃদ্ধির থেকে যদি আমরা আসলকে বাদ দিই, -p করেছি কেন, এইটা হচ্ছে P×1 + R/100⁴ এইটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধির সূত্র। তার থেকে যদি আমি আসলটাকে বাদ দিই তাহলে কি পেয়ে যাব, সেটাই চক্রবৃদ্ধি সূত্রটা পেয়ে যাব। বোঝা গেল, সেটা কত বলে দিয়েছে এখানে 8,652 টাকা। তাহলে পরে শর্তানুযায়ী লিখতে পারি যে P×1 + R/100⁴ - P সমান 8,652 টাকা হলো। এইবার এটাকে আমরা সমাধান করব। দেখো n এর মান আমরা কত জানি 2, কেন সময় 2 বলে দিয়েছে, তো n এর জায়গায় কি বসিয়েছি 2। তাহলে P×1 + R/100 এখানে 2 লিখে যা ছিল তাই রেখে দিলাম। তারপরের লাইনে কি করলাম দেখো A1কে যদি আমি a ধরি আর R/100কে যদি b ধরি, তাহলে a + b এর হোল স্কোয়ার। তাহলে a + b এর হোল স্কোয়ারের সূত্রে পড়ে গেছে, তাহলে a² + 2ab + b²। দেখো a² মানে 1 স্কোয়ার, 2ab মানে 2 × a মানে 1, আর b সমান কত R/100 রাখা রয়েছে, আর b² মানে হচ্ছে R/100 এর হোল স্কোয়ার হলো। এবারে -p এবং এদিকে যা ছিল সেটা রেখে দেওয়া হয়েছে। তার পরের লাইনে দেখো P1² মানে 1 + 2 আর ওপরে থাকছে আর নিচে থাকছে কত 100, আর এদিকে ওপরে থাকছে R² আর নিচে 100 স্কোয়ার মানে কি 100 দুবার গুণ, ঠিক আছে। আর -p আর ওদিকে যা ছিল সেটা রেখে দিলাম। তারপরের লাইনে কি দেখো p এর সঙ্গে প্রত্যেকটা গুণ হয়ে যাবে, তাহলে P1কে p আর p আর 2r গুণ হলে কত হবে 2pr, তাহলে উপরে থাকছে 2pr নিচে থাকছে 100, এই 100টা। তারপরে এইটার সঙ্গে p গুণ হলে কত হচ্ছে PR², তাহলে PR² PR×r করতে পারি, সেই আকারে লিখলাম, কেন PR এর মান আমরা জানি সেটা এখানে বসাবো তাই। তাহলে PR² PR×r করলাম, ঠিক আছে। আর নিচে 100 × 100 রেখে দিলাম।
আর মাইনাস পি তো এখানে ছিল। এইবারে দেখো আর ডান দিকে যেটা ছিল সেটা বসিয়ে দিলাম। তো এখানে প্লাস পি, এখানে মাইনাস পি, কেটে গেল। তারপরে দেখো পি আর এর মান আমরা জানি, এই যে দেখো পি আর এর মান আমরা এখানে জানি 4,20,000 টাকা, 4,20,000। তো পি আর এর মানটা এখানে লিখে দিলাম 4,20,000, আর এখানেও পি আর এর মান লিখে দিলাম, আর পি আর এর মান লিখে দিলাম, আর আরেকটা আর পড়ে রয়েছে সেই আরটা এখানে রাখলাম গুণ আকারে। তো দেখো কাটাকুটি করলাম, এখানে 0 0 0 0 কাটলাম, এখানে 0 0 0 0, উপরে 4টে শূন্য কেটে গেল। তো এই দিক থেকে থাকছে কত না, এই 4,200 সঙ্গে 2 গুণ করলাম 8,400 হলো। এদিকে থাকছে কি কত 42 আর, দেখো 42 আর, এদিকে যা ছিল ডান দিকে 8,652 রেখে দিলাম। তারপরে কি আছে, তাহলে 42 আরটাকে আমার আর এর মান বার করব, 42 আরটাকে বাদিকে রাখলাম, আর 8,400 টাকায় ওদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে গেল। তাহলে 8,652 থেকে 8,400 বিয়োগ করলে কত থাকছে 252। তাহলে আর সমান কত, অতএব আর সমান কী করতে পারি, 42-এর সঙ্গে আর এর গুণের সম্পর্ক ছিল, ওদিকে গেলে কি হবে ভাগ হয়ে যাবে। তাহলে 252 ভাগ 42 কাটাকুটি করে কত হচ্ছে না 6%। ঠিক আছে, তো এইবারে এই যে 6% আর হচ্ছে পেলাম, তাহলে 6%, তাহলে আর এর মানটা যদি পিআরে আমি পিআরের জায়গায় বসিয়ে দিই, অর্থাৎ 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমরা কি পাবো না পি এর মানটা পেয়ে যাব। তাহলে এখানে লিখলাম কি 1 নম্বর সমীকরণে আর এর মান বসিয়ে পাই। তাহলে আর এর মান বসালাম, দেখো পি ইন্টু আর এর জায়গায় লিখলাম 6, এই যে 6 পেয়েছি, সমান 4,20,000 ছিল। অতএব পি সমান 4,20,000-এর নিচে 6 চলে যাবে, এখানে গুণ আকারে আছে, এটা কি হবে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে দেখো 6 4 7 42, ঠিক আছে, আর 0 0 0 0 4টে শূন্য বসে গেল। তাহলে কত পেলাম 70,000 টাকা। তাহলে পি সমান 70,000 মানে মূলধন সমান 70,000 টাকা। তাহলে অতএব নির্ণেয় মূলধন সমান 70,000 টাকা, এবং বার্ষিক সুদের হার কত, আর সমান কত বেরিয়েছে 6%। এবারে দেখো 4 নম্বর দাগেরটা কি বলছে, যদি ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাও যে r+1²/r = b² / ac। ঠিক আছে, তো ax² + bx + c এটা কি না একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো আমরা লিখলাম ax² + bx + c = 0, 1 নম্বর সমীকরণ লিখলাম। ধরি 1 নম্বর সমীকরণের বীজ দুটি হলো আলফা এবং আর আলফা। কেন, এখানে অনুপাত বলে দিয়েছে 1:r। তাহলে যদি আমি আলফা ধরি সাধারণ গুণনীয়ক, আলফাকে আমি যদি সাধারণ গুণনীয়ক ধরি, তাহলে একটা হবে আলফার সঙ্গে 1 গুণ করলে আলফাই থাকে, আর একটা বীজ হবে কি না আলফার সঙ্গে আর গুণ করলে আর আলফা হবে। বোঝা গেল? তাহলে আলফাকে আমি সাধারণ গুণনীয়ক ধরে নিয়ে একটা বীজ হচ্ছে আলফা আর একটা হচ্ছে আর আলফা। তাহলে বীজ দুটি হলো আলফা এবং আর আলফা। শর্তানুযায়ী, অতএব শর্তানুযায়ী লিখছি কি আলফা প্লাস আর আলফা = -b/a। কেন লিখলাম, কারণ আমরা জানি যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে বীজদ্বয়ের যোগফল বা বীজদ্বয়ের সমষ্টি -b/a এর সমান। আমরা এটা জানি যে দুটি বীজদ্বয়ের সমষ্টি সমান -b/a, তা সেই জন্য শর্তানুযায়ী এটা লিখলাম। এবারে দেখো আলফা আর আলফার মধ্যে আলফা কমন নিলাম, তাহলে 1 + r থাকছে ব্র্যাকেটের মধ্যে, আর এদিকে -b/a ছিল ওটা রেখে দিলাম। তারপরে দেখো এই যে এই উভয় পক্ষে কি করছি, উভয় পক্ষে বর্গ করে পাই। উভয় পক্ষে বর্গ করছি কেন, তার উদ্দেশ্য হচ্ছে দেখো আমাকে এখানে বের করতে হবে r+1 হোল স্কোয়ার। তাহলে r+1 হোল স্কোয়ার বার করব, মানে এখানে r+1 যেহেতু r+1 রয়েছে তার হোল স্কোয়ার এখানে করে নিই, ওটাই তো আমার উদ্দেশ্য, r+1 বার করব। ওই জন্য উভয় দিকে আমি কি করলাম বর্গ করে দিলাম। তাহলে এখানে বর্গ করলে আলফা স্কোয়ার, আর এদিকে 1 + r হোল স্কোয়ার, ওদিকে থাকছে -b/a হোল স্কোয়ার। তাহলে আলফা স্কোয়ার থাকলো 1 + r হোল স্কোয়ার যা r+1 হোল স্কোয়ার তাই, যেহেতু এইভাবে সাজানো রয়েছে সেই জন্য ঘুরিয়ে r+1 হোল স্কোয়ার করলাম। আর এদিকে মাইনাসকে স্কোয়ার করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, আর এখানে থাকছে b² আর নিচে থাকছে স্কোয়ার। এটা কত 2 নম্বর সমীকরণ। আবার আর একটা শর্ত আমরা জানি যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে বীজদ্বয়ের গুণফল c/a এর সমান হয়। ঠিক আছে, তো তোমরা এটা জানো। তাহলে কি করেছি আলফা ইন্টু আর আলফা, কেন এই দুটো হচ্ছে বীজ এই ক্ষেত্রে, তো এই বীজদ্বয়ের গুণফল কি করলাম না c/a এর সমান করলাম। বা দেখো এখানে আর আলফা আর আলফা কি হচ্ছে আলফা স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে c/a এটা 3 নম্বর সমীকরণ রাখলাম। এইবারে
কি করছি না 2 নম্বর সমীকরণ ভাগ 3 নম্বর করে পাই। কেন 2 ভাগ 3 করছি দেখো তো, দেখো এখানে 2 হচ্ছে এইটা, 2 এর ওপর এখানে কি আছে r+1 এর স্কোয়ার, আর এটাকে ভাগ করছি কেন, কারণ r+1 এর স্কোয়ারটা লব আছে, ভগ্নাংশ এটা বার করব তার লব আছে, তাহলে এটা উপরে রাখতে হবে। আর সেই জন্যে এই যে 2 নম্বরকে ভাগ করছি কি দিয়ে না 3 নম্বর দিয়ে। 3 নম্বরে এই যে আর আছে না, আর এই যে 3 নম্বরের নিচে আর দরকার, তাহলে 3 নম্বর দিয়ে ভাগ করলে আমি নিচে আর পাবো, বোঝা গেল। ওই জন্য 2 ভাগ 3 করছি, বুঝে নিয়ে করতে হবে। তো কি করছি না 2 নম্বরে আমার ছিল পাই স্কোয়ার বাই r+1 স্কোয়ার, তাহলে পাই স্কোয়ার আলফা স্কোয়ার, তো এখানে আলফা স্কোয়ার বাই ইন্টু r+1 স্কোয়ার, আর নিচে 3 নম্বরে রয়েছে কত আর আলফা স্কোয়ার, তাহলে আর আলফা স্কোয়ারটা নিচে রাখলাম। আবার 2 নম্বরে ছিল কি বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ারকে উপরে রাখলাম, তাকে ভাগ করছি কি দিয়ে না সি বাই এ দিয়ে, ঠিক আছে। এবারে দেখো আলফা স্কোয়ার, এই যে আলফা স্কোয়ার ভাগের সম্পর্কে কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকছে r+1 এর স্কোয়ার, আর নিচে পড়ে থাকছে আর এদিকে কি থাকছে বি স্কোয়ার আর এ স্কোয়ার রাখলাম, আর নিচে এই যে সি বাই এ এটা ভাগের সম্পর্ক রয়েছে, গুণ করলে উল্টে যাবে, অর্থাৎ ওপরে নিচে এসে চলে এলো, তাহলে এ আর স্কোয়ার কেটে গেলে নিচে থাকছে এ, তাহলে উপরে থাকছে বি স্কোয়ার আর নিচে থাকছে এ সি, তাহলে r+1 স্কোয়ার বাই আর ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ সি। এটাই আমার নির্ণয় করতে বলেছিল, দেখো এইটুকু আমাদের নির্ণয় করতে বলেছিল, যেহেতু দেখাও যে এইটা ছিল দেখাতে বলেছিল, তার জন্য আমরা কি লিখব ব্র্যাকেটে প্রমাণিত। দেখো 5 নম্বর প্রশ্নটা কি ছিল, প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যা এর উপর লম্ব হবে। এই যে উপপাদ্যটা, এটা উপপাদ্য হচ্ছে তোমাদের বইতে 33 নম্বর উপপাদ্যতে রয়েছে। তো চলো বইতে যাওয়া যাক। তো দেখো এই যে উপপাদ্য 33 তোমাদের বইয়ে পৃষ্ঠা 60 নম্বর পৃষ্ঠাতে আছে। তো দেখো এখানে প্রথমে কি বলছে না ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে, তাহলে একটা ও কেন্দ্রীয় বৃত্ত এখানে আঁকা হয়েছে এবং ব্যাস নয় এরূপ একটা জ্যা টানা হয়েছে কোথায় না এবি একটা জ্যা যেটা ব্যাস নয়, জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে। কেন্দ্রগামী কোনো সরলরেখা কোনটা দেখো ওডি, এটা কেন্দ্র থেকে গেছে মানে কেন্দ্রগামী এটা, তাহলে কেন্দ্রগামী কোনো সরলরেখা যদি এই এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে মানে কি এডি সমান বিডি হয়, তাহলে এইটা আর এইটা যদি সমান হয় তাহলে কি বলছে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের ওপর লম্ব হবে। তাহলে প্রমাণ করতে হবে যে এই ওডিটা এবির ওপরে লম্ব। তাহলে দেখো ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা এবি, দেখো ব্যাস নয় এরূপ একটি জ্যা এবি এবং ডি এবি এর মধ্যবিন্দু, ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, অর্থাৎ এডি সমান ডিবি, এডি সমান ডিবি। কেন মধ্যবিন্দু হচ্ছে, কারণ হচ্ছে এখানে বলছে যে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে কেন্দ্রগামী কোনো সরলরেখা এইটা ওডি এটা সেই কেন্দ্রগামী সরলরেখা সমদ্বিখণ্ডিত করছে মানে 2 ভাগে ভাগ করছে, সেটাই এটা বলে দিয়েছে, এটাই প্রদত্ত বলে দিয়েছে প্রশ্নে। প্রমাণ করতে হবে যে কি না ওডি লম্ব এবি, এই ওডিটা এবির ওপরে লম্ব, এটা প্রমাণ করলেই হবে, অর্থাৎ ওডি এবি জ্যায়ের ওপরে লম্ব, এটা প্রমাণ করতে হবে। অঙ্কন ও এ এবং ও বি যুক্ত করলাম, ও এ এবং ও বি যুক্ত করলাম এটা প্রমাণ করার স্বার্থে। এবারে প্রমাণ কি করা হচ্ছে দেখো, ত্রিভুজ ও এ ডি ও ত্রিভুজ ও বিডি, ও এ ডি এবং ও বিডি এই যে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে পাশাপাশি, সেই ত্রিভুজে কি আছে না ও এ সমান ও বি, ও এ সমান ও বি, কেন একই বৃত্তের ব্যাসার্ধ, দুটোই একই বৃত্তের ব্যাসার্ধ, সেই জন্য ব্যাসার্ধ তো সমান হবেই। আবার এডি সমান ডিবি, এডি সমান ডিবি, কেন এটা বলে দিয়েছে প্রদত্ত, এই যে প্রশ্নের মধ্যেই বলে দিয়েছে যে কেন্দ্রগামী সরলরেখা কি করছে না এই দুটোকে সমদ্বিখণ্ডিত করতে, এবি বাহুকে সমদ্বিখণ্ডিত করছে, সমদ্বিখণ্ডিত করা মানেই এডি সমান ডিবিতে, এটা বলেই দিয়েছে প্রশ্নে। তাহলে সেটা কেন না ডি এবি এর মধ্যবিন্দু, এটা প্রদত্ত বলে দিয়েছে। আর 3 নম্বর এ এবং ওডি হচ্ছে সাধারণ বাহু, এই যে ত্রিভুজের মধ্যে দুটো ত্রিভুজ পাশাপাশি তার মধ্যে ওডি হচ্ছে সাধারণ বাহু, তাহলে দেখো এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, আর এইটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে এবারে ত্রিভুজের 3 ক্ষেত্রে যদি আমরা সমান দেখাতে পারি তাহলে দুটো ত্রিভুজ কি হয়ে যায় সর্বসম হয়ে যায়। তো দেখো এখানে কি লেখা হচ্ছে, অতএব ত্রিভুজ ও এ ডি, এই যে ও এ ডি এই ত্রিভুজটা এবং ত্রিভুজ ও ডিবি,
ও ডিবি এই ত্রিভুজটা কি না সর্বসম, সর্বসমতার বাহু 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 বা এস 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 শর্তানুসারে এখানে তিনটে বাহু সমান দেখানো হয়েছে। অতএব কোণ ও ডিএ অর্থাৎ এই যে কোণটা সমান কোণ ও ডিবি এই কোণটা সমান এই সমানটা কেন, এই দুটো হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এই যে কোণটা এবং এই কোণটা কি হচ্ছে এই দুটো ত্রিভুজের অনুরূপ কোণ, সেই জন্য সমান লিখতে পারি। এইবারে কি দেখো একটা জিনিস, তো এই যে এ বি একটা সরল রেখার ওপরে একটা রেখা দণ্ডায়মান আছে, তার দুদিকে সমান দুটো কোণ তৈরি হয়েছে, তাহলে সেই কোণ দুটো কি হবে, অবশ্যই 90 ডিগ্রি হবে। কেন, কারণ এ বির হচ্ছে একটা সরল কোণ, এবিকে যদি একটা কোণ ধরি তাহলে এবি হচ্ছে একটা সরল কোণ, একটা রেখার ওপরে কোণ, তা সরল কোণের মান হচ্ছে কত, 2 সমকোণ বা 180 ডিগ্রির সমান, তার ওপরে দুটো কোণ তৈরি হয়েছে, সেই দুটো কোণ আবার সমান, তাহলে 180কে সমান 2 ভাগে ভাগ করলে কত হবে, 90 আর 90 হবে। বুঝতে পেরেছো? তাহলে কি লেখা হচ্ছে যে দেখো, যেহেতু ওডি কমা দিয়ে এবি জ্যায়ের উপরে দণ্ডায়মান, এই ওডিটা এবি জ্যায়ের উপরে দণ্ডায়মান হয়ে সমান কোণ উৎপন্ন করেছে, অতএব বা সুতরাং কোণ ও ডিএ সমান ও ডিবি সমান এক সমকোণ, এই কোণটা সমান এই কোণটা সমান এক সমকোণ। কেন নিশ্চয়ই আগে বলে দিলাম, বুঝতে পেরেছো নিশ্চয়। অতএব ওডি লম্ব এবি, এই যে সমকোণ হওয়া মানে কি, ওডি লম্ব এবি, এর ওপরে লম্ব অবশ্যই, বোঝা গেল? তো এটাই আমার প্রমাণ করতে বলেছিল, তো ওই জন্য ব্র্যাকেটে লিখে দেওয়া হলো কি প্রমাণিত। দেখো 6 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন কি আছে না, একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো, চোঙটির উচ্চতা কত? তো দেখো এখানে একটা চিত্র আঁকা রয়েছে, চিত্রের মাধ্যমে দেখলে বোঝা যাবে ভালো করে। তো প্রাথমিক উচ্চতা ছিল এইটুকু, এই যে এইটুকু ছিল প্রাথমিক উচ্চতা। তো এখানে কি বলছে না, চোঙটির উচ্চতা যদি আমি এইচ ডেসিমিটার ধরে নিচ্ছি, দেখো ধরি চোঙটির উচ্চতা সমান এইচ ডেসিমিটার, এইটুকু এখান থেকে কত না এইচ ডেসিমিটার, এবং ব্যাসার্ধ 8 ডেসিমিটার, এই যে ব্যাসার্ধ এইটা কত না 8 ডেসিমিটার, ঠিক আছে। অতএব শর্তানুসারে যেহেতু বলছে চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে ব্যাসার্ধ এবং চোঙের উচ্চতাকে যদি সমান করতে চাই তাহলে পরে কি লিখতে হবে, এইচ ইকুয়াল টু 2r, যেহেতু উচ্চতা হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ সেই জন্য এইচ ইকুয়াল টু 2r লিখতে হবে, এটা হচ্ছে 1 নম্বর। অতএব চোঙটির আয়তন কত, চোঙটির আয়তন যদি আমি বের করি, আমরা আয়তনের সূত্র কি জানি না, চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঘন ডেসিমিটার, তাহলে পাই আর স্কোয়ার এইচ ঘন ডেসিমিটার লিখলাম। তাহলে দেখো পাই আর স্কোয়ার রাখলাম, আর এইচ সমান আমরা জানি কি 2r, এইচ সমান এখানে 2r পেয়েছি, তাহলে এইচের জায়গায় কি লিখলাম 2r, যেহেতু এইচ ইকুয়াল টু 2r লিখে দিলাম এখানে, সমান চিহ্ন দিয়ে দেখো 2 পাই আর স্কোয়ার আর আর কত 4 কিউব, তাহলে 2 পাই আর কিউব ঘন ডেসিমিটার। তাহলে প্রাথমিক যে চোঙ সেই চোঙটার আয়তন আমরা কত পেলাম না 2 পাই আর কিউব ঘন ডেসিমিটার, ঠিক আছে। এরপরে দেখো বলছে যদি উচ্চতা 6 গুণ হতো, মানে এই যে উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ যদি না হয়ে 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। এই যে উচ্চতা ছিল, এই যে এখান থেকে এই উচ্চতাটা বাড়ানো হয়েছে, এটা ছিল 2 গুণ উচ্চতা, এটা হয়ে গেছে 6 গুণ উচ্চতা। 6 গুণ উচ্চতা হলে তাহলে কি হবে, প্রশ্নানুযায়ী এইচ ইকুয়াল টু 6r, আগে ছিল এইচ ইকুয়াল টু 2r, এখন হয়ে যাবে এইচ ইকুয়াল টু 6r, কেন 6 গুণ বেড়ে গেছে, বোঝা গেল? তাহলে এই যে পুরো উচ্চতা হয়ে গেছে কত, এইচ ধরলাম নতুন বর্ধিত উচ্চতা, সেটা এইচ ইকুয়াল টু 6r হয়ে গেল, বোঝা গেছে। অতএব চোঙটির আয়তন হবে, এই যে নতুন বর্ধিত হয়ে গেছে বাড়ানো হয়েছে তার জন্য কি হচ্ছে চোঙটির আয়তন হবে কত, আয়তনের তো সূত্র ওই একটাই কি না পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই আর স্কোয়ার রাখলাম, আর এইচের জায়গায় কত লিখলাম 6r, কেন এইচ সমান 6r হয়েছে, কেন বেড়ে গেছে তাই 6 গুণ বেড়েছে, তাহলে এইচের জায়গায় কত লিখলাম 6r। এইবারে দেখো 6 পাই আর স্কোয়ার আর আর গুণ করলে আর কিউব, তাহলে 6 পাই আর কিউব ঘন ডেসিমিটার, ওকে। এরপরে প্রশ্নানুযায়ী কি বলছে দেখো, যে যদি উচ্চতা 6 গুণ হতো তাহলে কি হতো না চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো, কার তুলনায়, যদি উচ্চতা দ্বিগুণ হতো তার তুলনায়। তাহলে উচ্চতা যদি দ্বিগুণ হতো সেটা পেয়েছি কত আয়তন, সেই ক্ষেত্রে আয়তন
2πr³ ঘন ডেসিমিটার, আর উচ্চতা যদি 6 গুণ হতো সেক্ষেত্রে চোঙটির আয়তন কত পেয়েছি না 6πr³ ঘন ডেসিমিটার। তাহলে পরে এইটার থেকে যদি এইটা বাদ দিয়ে দিই সেটা কত হবে না 539 ঘন ডেসিমিটার, কারণ এটাই বলেছে চোঙটির আয়তন দ্বিতীয় ক্ষেত্রে 539 ঘন ডেসিমিটার বেশি হতো। তাহলে পরে আমরা কি লিখতে পারি, অতএব প্রশ্নানুযায়ী 6πr³ এই যেটা বর্ধিত পেয়েছি মাইনাস এই যে 2πr³ যদি বিয়োগ করে দিই তাহলে সেটাই শর্তানুযায়ী হচ্ছে 539। এবার এটাকে আমরা সমাধান করব। দেখো 6πr³ থেকে 2πr³ বিয়োগ করলে কত হচ্ছে 4πr³ এত 4 রাখলাম, বাই হচ্ছে 22-এর 7 মান বসিয়ে দিলাম, আর r³ রাখলাম, তাহলে r³ মান পেয়ে যাব, আর এর মান পেয়ে যাবো এখান থেকে। দেখো r³ বাঁ দিকে রাখলাম, বাকি সব ডান দিকে পাঠিয়ে দিলাম। দেখো 4 এখানে গুণের সম্পর্কে ছিল, এদিকে আসলে ভাগের সম্পর্কে মানে 1/4 হয়ে যাবে। আবার 22-এর 7 গুণের সম্পর্কে ছিল, এদিকে ভাগের সম্পর্ক হয়ে যাবে। ভাগের সম্পর্ক থেকে গুণের সম্পর্কে আনতে গেলে কি হবে না ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ 7 উপরে চলে যাবে আর 22 নিচে চলে যাবে। তো এবারে কাটাকুটি করলাম, দেখো 22কে 11 দিয়ে কাটলাম 2, আর 539কে 11 দিয়ে কাটলে কত হচ্ছে 49 হচ্ছে। এইবারে তাহলে r³ সমান কত পেলাম, r³ সমান এখানে থাকছে 49 আর এখানে থাকছে 7 উপরে, আর নিচে থাকছে 4 আর 2। এবারে দেখো 49কে 7 আকারে রাখলাম আর 7কে আলাদা রাখলাম, আর 4কে 2 আর এই 2 কটা 2 মোট 3টে 2, 3টে 7 করার মানে কি, তাহলে 3টে 7 মানে হচ্ছে 7³, আর 3টে 2 মানে 2³, তার মানে হচ্ছে 7/2 এর হোল কিউব রাখলাম। কেন, উদ্দেশ্য হচ্ছে এই কিউব আর এই যে r এর কিউব তাড়ানো। তাহলে r³ সমান যদি 7/2 এর হোল কিউব হয়, তাহলে যেহেতু পাওয়ার দুটো সমান হয়ে গেছে বা সূচক সমান হয়ে গেছে, সুতরাং আমরা বেস দুটো সমান বলতে পারি। অতএব r সমান কত বলতে পারি না 7/2 ডেসিমিটার হলো। তার মানে আমরা চোঙের ব্যাসার্ধ পেয়ে গেছি। এইবারে কি বলছে, চোঙের উচ্চতা বার করব। এবারে r এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। দেখো 1 নম্বর সমীকরণ কি ছিল, h = 2r ছিল না, তাহলে এই সমীকরণে বসে আমরা h এর উচ্চতা বা চোঙের উচ্চতা পেয়ে যাব। তাহলে h সমান 2r, এই 1 নম্বর সমীকরণে r এর মানটা বসালে কি হচ্ছে, অতএব h সমান 2, r এর জায়গায় 7/2 লিখলাম, 2 কাটাকুটি করে কত হচ্ছে 7। তাহলে উচ্চতা, চোঙের উচ্চতা কত বললাম 7 ডেসিমিটার, উত্তরটি লিখে দিলাম। অতএব চোঙটির উচ্চতা হচ্ছে 7 ডেসিমিটার। তো এই ছিল পার্ট 2। তোমরা ক্লাস 10-এর ম্যাথ এবং ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 সমস্ত কিছুই কিন্তু ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো ক্লাস 10-এর ম্যাথ এবং ইংলিশ বিষয়ের সঙ্গে সঙ্গে অন্যান্য সমস্ত সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে উত্তর সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে করতে থাকবো। তো অত্যন্ত সহজ এবং সঠিক উত্তর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।